গণ-অভ্যুত্থানের যেই জায়গাটা থেকে আমরা বলতেছিলাম যে এটার যে একটা অ্যাপোলিটিক্যাল চেহারা না দিলে আসলে এই অভ্যুত্থানটা হয় না, ওই যে নাহিদ ইসলামের সংসদের আলাপটা। আবার আপনি নিশ্চয়ই নিকট অতীতে খেয়াল করবেন যে এই ধরেন ডিজিটাল সিকিউরিটি এক বিরোধী আন্দোলন বা এর আগে একটা ধর্ষণ বিরোধী মুভমেন্ট গড়ে উঠলো, বিভিন্ন মুভমেন্টগুলোতে এইখানে যখন দেখা যাচ্ছে যে কি মানে পার্টি হিসেবে দাঁড়ানো যাচ্ছে না, সবাই বিভিন্ন ইন্ডিভিজুয়াল হিসেবেই তাদেরকে যুক্ত হইতে হচ্ছে। এবং আনু স্যারের কিন্তু এখানে একটা ঐতিহাসিক ভূমিকা আছে। বিভিন্ন প্রোগ্রামগুলো কিন্তু অনেক সময় ওনাকে একক বক্তা হিসেবে রেখে, আপনার নিশ্চয়ই মনে হচ্ছে ডিজিটাল একটা বিরোধী আন্দোলনের সময় যে জিনিসটা হয়েছিল, বেশ কয়েকটা প্রোগ্রাম এরকম হয়েছে যে একক বক্তা আনু মোহাম্মদ, যেটা আসলে তেল গ্যাসের সময় থেকেই যে এখানে মুভমেন্টটা করতে হইলে যেহেতু আমি কোনোভাবেই পার্টি হিসেবে দাঁড়াতে পারতেছি না, আমাকে একটা এই যে মানে ফিরোজ ভাই আমাদেরকে যেই পাঠের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছেন যে বামপন্থীদেরকে একটু বুঝতে হবে, ওই বোঝাপড়াটাই তো আসলে এটা নির্মাণ করছিল। কিন্তু নির্মাণের পরে আবার আনু মোহাম্মদকে উনি পয়েন্ট আউট করতেছেন একজন সিঙ্গেল লোক হিসেবে, যে আনু মোহাম্মদের কর্মসূচি ওইখানে আসলে এই যে সমস্ত রাজনৈতিক দলগুলোর এক হয়ে যাওয়া, সেটাকে মনে হয় যেন একটু বিলীন করে ফেলতে চাচ্ছেন আর কি। তো এক হচ্ছে মোটা দাগে বিগত রেজিমে বামপন্থীদের আসলে কি ভারত বিরোধী ভূমিকা, বা এই যে উনি যেরকম লিখতেছেন যে হাঁটুর নিচে গুলি করা হচ্ছে, জামিন অযোগ্য মামলা দেওয়া হচ্ছে, কিন্তু প্রগতিশীলদের দৃষ্টি এসব ঘটনা আকর্ষণ করতে পারে না, আসলে কতটুকু সত্য? এখানে আসলে ফিরোজ ভাই হয়ে গেছে যদি আমার ইয়েটা, ফিরোজ ভাইয়ের ব্যাপারটা মানে ওই যে তুহিন ভাই যেভাবে শেষ করলে আসলে হতাশাজনক আর কি। মানে এইরকম একজন বিদ্বান প্রজ্ঞাবান রাজনৈতিক মানুষ, তার সাথে রাজনৈতিক মতপার্থক্য থাকলে উনি এসব কথা বলতে পারেন কিভাবে? উনি বিশেষ করে যেভাবে পয়েন্ট আউট করছে, আমি যদি বলি, আপনি বাংলাদেশের বামপন্থীদের ভারত বিরোধী যে বলা হয়, এটার হিস্ট্রি নিশ্চয়ই ফিরোজ ভাই জানে। কায়দুল আজম জিন্নাহ কিন্তু বলতেন যে এইখানে যারা বামপন্থীরা আছে সে সময়, তারা কিন্তু হচ্ছে ভারতের পক্ষের মানুষ। এই জায়গা থেকেই কিন্তু ওই যে বামপন্থীদেরকে ভারতের পক্ষের মানুষ হিসেবে দেখার জায়গাটা কিন্তু আছে। কারণ সেই সময় যে লড়াই বামপন্থীদের, সেই লড়াইয়ের সাথে আপনার পাকিস্তান যে একটা আপনার ধর্মভিত্তিক যে প্রজাতন্ত্র গড়ে তোলার যে সংবিধান, যে নির্বাচন, সবার নির্বাচন, এর থেকে বিরোধিতা, সমস্ত কিছু মিলেই এটা হচ্ছে তার একটা কিন্তু হিস্ট্রি। এখন আমরা যদি প্রকৃতপক্ষে ওনার বক্তব্যটার উপর দাঁড়ায়, উনি হচ্ছে বিশেষ করে সুন্দরবন আন্দোলনটাকে পয়েন্ট আউট করতেছে আর কি, যে সুন্দরবন আন্দোলন ব্যর্থতা, এটার সাথে এখানকার বামপন্থীদের পরবর্তী কর্মসূচিগুলোর ক্ষেত্রে বামপন্থী পার্টিগুলোর একটা ভারতের প্রতি অনুভূতিশীল ব্যাপার আছে। উনি কিন্তু এই আলাপটাও করতেছেন না যে বাংলাদেশে যে বামপন্থীরা আছে, বামপন্থীরা কিন্তু দুইটা বর্গে বিভক্ত আর কি, বা যে কমিউনিস্ট আন্তর্জাতিকতা আর কি, তার ভিত্তিতে এখানে রুশ এবং পিকিং আছে। এবং বাংলাদেশের একটা বিরাট বড় বামপন্থীরা যারা সশস্ত্র জনযুদ্ধের সাথে জড়িত ৭১-এর সময় আর কি, তারা হচ্ছে যারা স্বাধীন পূর্ব বাংলা গঠন করতে চাইছে আর কি, তারা কিন্তু একই সাথে লড়াই করছে। তারা কিন্তু কোনোভাবে ভারতে যায়নি, তারা কিন্তু এই যে মুজিবনগর সরকারের সাথে সম্পৃক্ত না, তারা একই সাথে হচ্ছে আপনার রুশ মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং ওই যে ভারতীয় উপনিবেশবাদ, ওইদিকে হচ্ছে আবার পাকিস্তান উপনিবেশবাদ, দুইটার বিরুদ্ধে যে লড়াই করছেন, সেই সব মানুষ কিন্তু এখানে আছে। তারা এখন কিভাবে উনি ওই মানুষগুলোকে ভারতের প্রতি সহানুভূতিশীল বললেন আমি জানি না। সেক্ষেত্রে স্পেসিফিক করলে বরং উনি একটু সুবিধা পাইতেন, হয়তো বা কিছু মানুষের ভিতরে এই ধরনের দুর্বলতা থাকলেও থাকতে পারে। কিন্তু রিসেন্ট 30 বছরের যদি আমরা আন্দোলন সংগ্রাম দেখি, আসলে সুন্দরবন আন্দোলনটাকে যদি আমি একটু করি আর কি, সুন্দরবন আন্দোলন ব্যর্থ হয়েছে কেন যদি আমরা খেয়াল করি, আমি নিজেই ছাত্র অবস্থায় আমার 5টি বছর সময় গেছে সুন্দরবন আন্দোলন, এবং এই সুন্দরবন আন্দোলনের সাথে সংযুক্ত থাকা, ফেসবুকে লেখা, এই কারণে আমি জেলও খাটছি 3 মাস আওয়ামী লীগের আমল। কিন্তু দেখেন, একসাথে ফুলবাড়ি আন্দোলন বামপন্থীদের সফল হচ্ছে, সুন্দরবন ব্যর্থ হচ্ছে। তার বড় কারণ হচ্ছে, আপনি যদি ফুলবাড়ি আন্দোলনের সফলতার পেছনে কারণ দেখেন, তুহিন ভাইরা ছিল তখন ইয়াং ছাত্রনেতা আর কি, আমরা অনেক ছোট, আমরা হিস্ট্রিটা জানি। ওইখানে যে ফুলবাড়ি আন্দোলনের সাথে জনমানুষের যে সম্পৃক্ততা, লোকাল স্থানীয় মানুষের যে সম্পৃক্ততা, সেটা অভাবনীয় ব্যাপার। এবং সেই ক্ষেত্রে একটা পার্টির নাম নিতে হয় আর কি। তৎকালীন পার্টি হচ্ছে গণফ্রন্ট, টিপু বিশ্বাস তার নেতা আর কি। এখন আমরা যে পার্টি করি বা বিপ্লবী কমিউনিস্ট, তখন ঐক্যবদ্ধ পার্টি আর কি, তার কিন্তু সেই অঞ্চলে ব্যাপক পরিমাণ কাজ ছিল। সেই কাজের সাথে এইখানকার বিদ্যমান সমস্ত বামপন্থী পার্টি, তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি, সমস্ত মানুষের সেখানে একটা ব্যাপক পরিমাণ কিন্তু গ্রুমিং এর ঘটনা ঘটছে। ওনারা হচ্ছে মাসের পর মাস, এই যে তুই ভাই বলতে পারবে, দিনের পর দিন ওনারা হচ্ছে ফুলবাড়িতে সময় কাটিয়েছেন। সাংস্কৃতিক কর্মীরা গেছেন, বুদ্ধিজীবীরা গেছেন, শিক্ষকরা গেছেন, সমস্ত কিছু মিলে কিন্তু ফুলবাড়িতে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। এবং সেই সময়ের যে শাসক গোষ্ঠী, তারা কিন্তু পদানত হয়েছে। 6 দিন সেখানে আপনার রাষ্ট্র অনুপস্থিত ছিল, কিন্তু পরে চুক্তি করতে বাধ্য হয়েছে। চুক্তি মানছেন কিনা পরের লাভ, কিন্তু চুক্তি করতে বাধ্য হয়েছে। কিন্তু সেটা সুন্দরবনে যায়নি। তার বড় কারণটা হচ্ছে কি দেখেন, সুন্দরবন আন্দোলনটা সারা দেশে হয়েছে। আমরা ঢাকা থেকে এখানকার বামপন্থী পার্টিরা একসাথে হয়ে লং মার্চে গেছি,
আমরা গেছি, ওইখানে বক্তৃতা দিতেছি, আমরা চলে আসি, কিন্তু ওইখানে ঘাটি অঞ্চলের মতো করে থাকে বা এখানে আঞ্চলিকভাবে আঞ্চলিক মানুষকে সমবেত করে আমরা সেই কাজটা করতে পারি নাই। এইখানে বড় দুর্বলতা হচ্ছে আমাদের পার্টিগুলার, সেখানে লোকাল যে কানেকশন, লোকাল পার্টি সেখানে কিন্তু কোনো পার্টিরই ছিল না। আমরা নিজেই, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন আমরা একবার প্রথম দফায় একবার এই আন্দোলন শুরু হওয়ার পর একদম প্রথম দফায় আমরা সেই অঞ্চলে গেছিলাম একটু রেখি করতে আসলে ব্যাপারটা কি। কিন্তু আমরা সে যেটা জানি এখানে কোনো পার্টির না সিপিবি না কমিউনিস্ট লীগ না গণসংহতি আন্দোলন, গণসংহতি আন্দোলন তারাও তো নিজেরাও এর সাথে কারো কিন্তু ওই লোকাল ইয়েটা ছিল না। এইটা যেমন একটা সংকট, তার সাথে আরেকটা বড় অবস্থা আছে সেই অঞ্চলে যে কৃষি ব্যবস্থা। আপনি দেখবেন ওইখানে একটা বড় কৃষির জায়গায় কিন্তু আছে ঘের। ঘের আবার এমন জিনিস, এটা তো আপনার 1 বিঘা জমিতে যেভাবে আপনি ধান ইয়ে করতে পারেন 1 বিঘা জমিতে কিন্তু ঘের হয় না, ফলে তো ঘের হয়তো অনেকগুলো জমি নিয়ে। তা ফলে আপনার ওইখানে জমিটা আলাদা করে এই যে জমির প্রতি যে এক ধরনের ইয়ে যেটা ফুলবাড়িতে হচ্ছে যে আমার ভূমির কি হবে, আমার দিনাজপুরের পানি যদি না থাকে আমার ধান চাষ আমি করবো কিভাবে। তারপর হচ্ছে ওই কয়লাটা যখন আপনি মাটির মানে পানির অভ্যন্তরে তো কয়লাটা ছিল, সেটাকে আপনি উন্মুক্ত পদ্ধতি খনন করবেন, তার ফুলবাড়ি শহরটার কি হবে, ফুলবাড়ির অঞ্চলটার কি হবে, এর সাথে তো মানুষের এই সম্পর্কটা ছিল। সেটা কিন্তু ওইখানে ওই পরিমাণ মানুষ কিন্তু ফিল করতে পারেনি, কারণ অলরেডি সে এই ঘেরের কাছে, যারা ঘেরের মালিক তাদের কাছে জমিটা কিন্তু তার লিজ দেয়া। তা ফলে এই জমির সাথে থাকা মানুষের যে সংগ্রাম, সেই সংগ্রামের এক ধরনের ইয়ে হয় না। এইটা একটা কিন্তু বড় বিষয়। এইটা না বুঝে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু হবে না। দেখেন এই ভারত বিরোধীদের কথা তো হচ্ছে, তাহলে অভ্যুত্থান তো হয়ে গেল, এই রামপালের কি হবে এখন? সাকিব ভাই ক্ষমতার পার্ট, ইন্টারিম আমলে হচ্ছে ফিরোজ ভাইরা ক্ষমতার পার্ট, ওনারা কি এই হচ্ছে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের যেটা বামপন্থীরা আমরা ব্যর্থ হইলাম, এটা ভালো মতো পয়েন্ট আউট করছে যে এখন তো আপনি ক্ষমতায়, হ্যাঁ তাহলে রামপাল চুক্তি বাতিল করে দেন, করেন আপনারা, আমরা পারলাম না আন্দোলন করে, আপনারা করেন, কিংবা আমরা প্রপার ভারত বিরোধী হইতে পারলাম না যে কারণে সুন্দরবন আন্দোলন ব্যাহত হচ্ছে, এখন আপনারা করেন। কিন্তু সেই সময় যে বিএনপি তো ভারত বিরোধী নাকি, বিএনপি তো ভারত বিরোধী, মানে সাকিব ভাই ফিরোজ ভাইয়ের কথা যদি আসে তাহলে ওনারা তো সংযুক্ত হইতে পারতেন, আমাদের তো লোকবলের ঘাটতি ছিল, ওনারা যদি আমাদের ইয়ের মধ্যে ছিল, কারণ তেল গ্যাসের এরকম ছিল, আমি হচ্ছে তুই ভাইয়ের মতো করে বলবো না, আমরা মঞ্চটাকে এইভাবে সাজাইছি, পার্টিগুলো যেমন আছে ব্যক্তি ইন্ডিভিজুয়ালও আছে, সেখানে দেশপ্রেমিক সমস্ত ধরনের মানুষ থাকতে পারে, বামপন্থী হইতে হবে ব্যাপারটা এরকম ছিল না কিন্তু। তাহলে সেখানকার ভিতর তো এই যে আপনার বিএনপি ও ভারত বিরোধী অবস্থানের জায়গা থেকে এখানে যুক্ত হতে পারতেন। ওনারা ওই সময় কি করতেছিলেন, ইসলামিস্টরা কি করতেছিলেন? আরে ভাই ইসলামিস্টরা তো মোদিকেও যে স্বাগত জানাইছে। আপনি এরপর দেখেন যদি ছোটখাটো আন্দোলন, এই যে আপনার যখন মোদি আসতেছেন এখানে, ওই সময় মোস্তাক ভাই মারা যাচ্ছেন জেলে, টানা 1 মাসের একটা মুভমেন্ট, আপনি আমি একসাথে দাঁড়ায় বক্তৃতা দিছি, আমার মনে আছে। ওই আন্দোলনটা কারা করতেছিলেন? বামপন্থীরা করতেছিলেন। তো আমরা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করতেছি, ওই সময় ফিরোজ ভাইরা আরেকটা ইয়া করছিল জানেন, সন্ধ্যাবেলা তারা হচ্ছে গায়েবানা জানাজা করতেছে হচ্ছে ইয়া ভাইয়ের, মোস্তাক ভাইয়ের। আমি কেন এই টার্মিনোলজি ইয়া করছি, আমি তখন ফেসবুকে পোস্ট করেছিলাম যে গায়েবানা জানাজা কিভাবে একটা রাজনৈতিক কর্মসূচি দেবে। গায়েবানা জানাজা রাজনৈতিক কর্মসূচি একবারই হয়েছে যখন হচ্ছে ভাসানি করেছেন, কখন জানেন? যখন কোনোভাবেই প্রকাশ্য সমাবেশ করা যাচ্ছে না। ভাসানি তো খুব চালাক মানুষ, মারাত্মক ইন্টেলেকচুয়াল মানুষ, তো সেই মানুষ তখন বললেন যে তাই বলে কি একটা মানুষ মারা গেছে আমাকে জানাজা করতে দেওয়া হবে না? খুব সুন্দরভাবে জানাজায় মোনাজাত তুলে একেবারে রাজনৈতিক বক্তব্য, মোনাজাতে তো আল্লাহর কাছে দোয়া চাইছে আর সাথে সাথে হচ্ছে শাসক দিয়ে দিয়েছে আর কি। তো ওই সময় আমরা সেদিন সন্ধ্যাবেলা আমাদের মশাল মিছিল থাকছে, সেই সময় ওনারা এই কাজগুলো কেন করতেছেন আমরা এগুলো বুঝি না। এই যে বারবার ইয়ে করা হচ্ছে, তা এই যে আপনার ওনার যে আলাপ, যে এই যে আমরা প্রপারলি হচ্ছে ভারত বিরোধী হইতে পারি নাই, ওনার আলাপটা একটা ভুল আলাপ। বরঞ্চ একেবারে যদি রাজনৈতিক জায়গা থেকে ভারত বিরোধী অবস্থানের কথা বলেন তাহলে বামপন্থীদের সবচেয়ে বেশি। আমরা বারবার ওই ইন্টারিম আমল পর্যন্ত আমরা বলছি যে এই যে অন্য দেশের যে চুক্তিগুলো হয়েছে ইয়া বাতিল করেন। আচ্ছা এখানে যে ফেলানি হত্যা হয়েছে, এটা যে বাংলাদেশে একটা ব্যাপক পরিমাণ যে পরিচিত করাইছে, এটা খারাপ করাইছে ভাই। ফেলানিকে যে এই যে ঝুলে থাকলো, এটা নিয়ে যত কবিতা পাবেন এটা বামপন্থী প্রগতিশীল লোকজনের পাবেন এবং আন্দোলন পাবেন, এখনো সেটা কিন্তু প্রতিনিয়ত স্মরণ করে বামপন্থীরা। এটা তো ফিরোজ ভাই জানার কথা। আর একটা অসুবিধার জায়গা হচ্ছে, ফিরোজ ভাই এটা খুব ভালোভাবে জানেন। আচ্ছা দূরযাত্রাকে যখন আপনি বলেন যে আনু মোহাম্মদের কর্মসূচি, এটা কিভাবে আনু মোহাম্মদের কর্মসূচি? 31টা সাংস্কৃতিক সংগঠনের লেখা। আপনি সাধারণ ইয়াটা বোঝেন না। আমাদের বামপন্থীদের মধ্যে তো ভাই আমরা অনেক গোত্র মানে আমাদের অনেকগুলো বিষয়ে রাজনৈতিক দ্বিমত থাকে, আবার কিছু বিষয় ইয়া হয়। আমরা ভেন ডায়াগ্রাম তৈরি করতে গেছি অনেকদিন ধরে, এটা সত্য। আনু মোহাম্মদ আমাদের একটা ভেন ডায়াগ্রামের জায়গা হয়েছে। দূরযাত্রার ক্ষেত্রেও সেই মানুষটাকে আমরা সামনে রাখছি এই কারণে যাতে অনেকগুলো মানুষের আসতে সুবিধা হয়। তা এই এতগুলো সংগ্রাম জুড়ে আনু মোহাম্মদের থাকা, সে ব্যক্তি আনু মোহাম্মদের থাকা না, ব্যক্তি আনু মোহাম্মদ থাকলে আসবে সবাই। আমি কি ব্যক্তি আনু মোহাম্মদের সাথে আমার একটা রাজনৈতিক সখ্যতা থাকতে পারে, কিন্তু আমি তো কমিটেড হচ্ছে আমার পার্টির কাছে। আমার পার্টি আমাকে যদি অনুমতি না দেয় আমি এখানে আসতে পারি, আমি আসতে পারবো না। এই জিনিসগুলো কি ফিরোজ ভাইরা বোঝেন না? ফিরোজ ভাইরা বোঝেন, কিন্তু ফিরোজ ভাইরা তারপরে একটা পয়েন্ট আউট করে এই কারণেই খুব সুন্দরভাবে
এইখানে বামপন্থী রাজনীতির যে ইয়াটা, কারণ ওনারা তো বলছেন ওনারা বামপন্থী না। দেখেন ওনারা বাংলাদেশ পন্থা বলে একখান জিনিস বাংলাদেশে আমদানি করছেন কখন জানেন? যখন এখানে প্রচুর পরিমাণে এই আলাপটা হয়, আলাপটা তখন এখনো তো আছে, ধরেন পিকিংপন্থী এবং হচ্ছে রুশপন্থী, এগুলো দ্বন্দ্ব আমরা করি, কিন্তু করি না। ওইটাকে খুব সুন্দরভাবে উনি ব্যবহার করছেন, খুব শাব্দিকভাবে ব্যবহার করে ওনারা নিয়ে আসছেন হচ্ছে ওনারা বাংলাদেশপন্থী। এই জিনিসটা ওনারা নিয়ে আসেন কিভাবে? এই যে যারা পিকিংপন্থী, ওনারা কি পিকিং এর দালালি করেন? তা না রে ভাই, এইটা হচ্ছে কমিউনিস্ট আন্দোলন পৃথিবী জুড়ে কিভাবে আগাবে, আমাদের যে তৃতীয় আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের তখন হচ্ছে বিভক্ত হয়ে যাচ্ছে, হচ্ছে আপনার কুশেব আপনার ভুয়া সংশোধনবাদ নিয়ে আসলো, যা হচ্ছে পুঁজিবাদ এবং হচ্ছে সমাজতন্ত্র সহাবস্থান করতে পারে, তার বিরুদ্ধে দাঁড়াইলেন হচ্ছে কমরেড মাও, তার ভিত্তিতে পৃথিবী জুড়ে কমিউনিস্ট আন্দোলন বিভক্ত হয়। তা সেইটাকে আপনি সুন্দরভাবে পয়েন্ট আউট করছেন বাংলাদেশ পন্থা, কারণ শুনতে খুব তাহলে ওই পার্টিটা বোধহয় বাংলাদেশের পক্ষে থাকবে। আমরা এই বাংলাদেশ পন্থার বিকশিত রূপ এখন কি দেখতেছি, এই বাংলাদেশ পন্থার জনক তো ওনারা, সেটা খুব সুন্দরভাবে আরেকটু করে তারেক রহমান বললেন বিএনপি যে সবার আগে বাংলাদেশ কি আমরা তো জানি, সবার আগে তো ওয়াশিংটন, এখানে আপনার ককাসের হয়, আপনার সেখানে ইয়াকে দেখতে পাই, আমরা কাকে দেখতে পাই, আমরা হচ্ছে আপনার সাকিব ভাইকে দেখতে পাই, আমরা দেখতে পাই ওইখানে হচ্ছে আপনার জামাতকে দেখতে পাই, হচ্ছে বিএনপিকে, সবাই মিলে তো। তাই এই যে বাংলাদেশ পন্থার তো আপনি নিয়ে গেলেন, আপনি যে ভারতের বিরুদ্ধে আমরা ভারতীয় আধিপত্যবাদের যে প্রতীক শেখ হাসিনা, তার বিরুদ্ধে আমরা লড়াই করলাম, তাকে আমরা প্রধানত করলাম, প্রগতিশীল ব্যাপার, 5 আগস্ট পর্যন্ত একটা প্রগতিশীল জায়গা থাকলো। তারপরে এই জিনিসটা খুব সুন্দরভাবে আপনি নিয়ে গেলেন ভারতীয় সম্প্রসারণবাদের যে বিপদ, সেই বিপদ থেকে আমরা উদ্ধার হইলাম, জনগণ আমাদেরকে হেল্প করলো, রাজনীতিকরা পারে নাই তো, জনগণ না আসলে আমরা পারতাম না তো, রাজনীতিকরা চেষ্টা করছে তো, সেটাকে আপনি আবার আর একটা জিনিসে জনগণকে বিপদে ফেলে নিচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদের জায়গায়। এই প্রত্যেকটা জিনিস এনারা খুব কৌশলগত জায়গা থেকে বলেন, কারণ এই একই মানে এই যে আওয়ামী লীগ 17 বছর যে ফেসিবাদ ক্যাম্প করছে না, এনাদেরও নিশ্চয়ই কোনো একটা বন্দোবস্ত আছে। এনারাও মানে আমরা দেখছি আমি আর ডামির ইলেকশন, এখন তো আমুর আর মামুরা দেখতেছি, আমুর আর মামুরা মিলে এখন কত বছর চালাবে আমরা তো জানি। তার সাথে আপনার এনারা তাত্ত্বিক ভূমিকা পালন করতেছে কিনা জানি না তো। ফরহাদ মাজারও খুব সুন্দরভাবে হঠাৎ করে বাম প্রীতির কথা বলছেন। আপনি জানেন 5 আগস্টের পর বামপন্থীদের এই যে ধরেন একেবারে যে ডিহিউম্যানাইজ করা হয়েছে, এখানে ফরহাদ মাজারের ভূমিকা ছিল না? প্রথম ভূমিকা তো। অথচ ফরহাদ মাজারকে অনেক মানুষ বামপন্থী মনে করে। এই যে ফিরোজ ভাইকেও তো তার চেহারা সুরত দেখে, বা সাকিব ভাইকেও তো বামপন্থী মনে করতেছে না। তা আজকে আইসা যে আপনার এই যে আমাদের ফরহাদ মাজারও যে বামপন্থীদের সমালোচনা লিখতেছে, এটা তো মোটেও তো লেলিনিস্ট জায়গা থেকে লেলিনকে ভালোবেসে বা বামপন্থীদের ভালোবেসে না। আমার তো মনে হচ্ছে যে এইটার মধ্য দিয়ে ওনারা বামপন্থী রাজনীতিটাকে আর একটা জায়গায় বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে চান কিনা তার কারণে, এর বাইরে তো আর কোনো কথা নাই। ভাই আমি এই পর্যায়ে আপনার কাছে আলাপটা একটু বড় হয়ে যাচ্ছে তো আমরা একটু গুছিয়ে আনবো। আমি আপনার যা বলার আছে একসাথে বলবেন, আমার প্রশ্নটা সমাজ, সেটা হচ্ছে যে এই লেখাটা শেষে এসে ফিরোজ ভাই যেটা বলতেছেন সেটা হচ্ছে যে কারণ বর্গীগত রাজনীতির বিষয়ে আমরা অনেক আলাপই করলাম এখানে, যে উনি বলতেছেন যে অভ্যুত্থানের পরে বাংলাদেশের প্রগতিশীলদের আত্মবিশ্বাসের অবস্থা খুবই নাজুক হয়ে পড়ছে নাকি, এবং অনেকের রাজনৈতিক অস্তিত্বই বিপন্ন হয়ে পড়ছে। তো প্রথমে তো হচ্ছে যে কি উনি একটা বর্গকে শনাক্ত করলেন কোন প্রক্রিয়ায়, এরপরে হচ্ছে যে কি পুরা আলাপটা জুড়েই এই যে কখনো ইন্ডিভিজুয়াল হয়ে যাওয়া, কখনো পার্টি হয়ে যাওয়া, এই পদ্ধতিতে সবশেষে এসে এই পুরা বর্গটাকে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করতেছেন। এই বিষয়ে আপনি যদি একটু লাইক করেন। আমার কাছে ঠিক উল্টা জায়গাতে একটা জিনিস মনে হয়েছে, সেটা হচ্ছে বামপন্থীদের সামনে একটা বড় ঝড় আসতেছে। ঝড় আসার কারণ হচ্ছে আপনি খেয়াল করে দেখেন, অভ্যুত্থানের পরে প্রথমেই ফরহাদ মাজার বললেন যে বামপন্থী হচ্ছে ফ্যাসিবাদী। এটা বলে কিন্তু ওই সময়ের যে পরিস্থিতি, ফার রাইটরা যেভাবে তাদের জেল থেকে বের হচ্ছে, দাগি জঙ্গিরা খেলাফতের নিয়ে পতাকা নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ভাঙতেছে, 100-150-র উপরে মাজার ভাঙছে, পীরদের পুড়াই মারতেছে, লাশ পুড়ায় তুলতেছে, দেশে একটা নৈরাজ্যকর পরিস্থিতি রয়েছে। আর এবং আমাদের উপরে যিনি হচ্ছেন ইন্টারিম প্রধান, তিনি মোটামুটি এটারে বাইপাস করতেছেন আর কি। তো এইরকম একটা পরিস্থিতিতে প্রথমেই যদি একজন তাত্ত্বিক, বাংলাদেশের লিডিং একজন থিওরিস্ট ফরহাদ মাজার যদি বলেন যে বামপন্থীরা ফ্যাসিবাদের অংশ, তাহলে কি হলো? এই মৃত্যুর বা টার্গেট করে দেয়া যে এই লোকগুলা কিন্তু এখনো তুমি মারো নাই, তাড়াতাড়ি মারতে যাও। প্রথম আলো, উদিচি, ছায়ানট কিংবা ডেইলি স্টারের মতো পত্রিকার আক্রমণ করার এইটার বলতে পারো মতাদর্শিগত যে এই যে এগুলো করছে কারা, সেইগুলো তাকাইলে একটা জিনিস বেরোয় আসতেছে। সেই বেরোয় আসার জিনিসটা হচ্ছে, সম্প্রতি ওয়াশিংটনে একটা মিটিং হয়েছে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্বে 60 দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে।
সেখানে তিনি দাবি করছেন যে ফার রাইটের যে দুনিয়া জুড়ে উল্লম্ফন দেখতেছেন আপনারা, এটা 3-4 বছরের মধ্যে ড্রাই হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এটা নিয়ে আর আলোচনা করার কিছু নেই। কিন্তু 3-4 বছরের পরে ফার লেফটের একটা উত্থান হবে, যাদের ওনারা চরমপন্থী বলে, চরম বাম বলে, অতি বাম বলে, তাদের একটা উত্থান হবে এবং ওই উত্থানটা 60-এর দশকের চেয়েও নির্মম হবে। এবং এরা এত কানেক্টেড, ওয়েল ইকুইপড এবং এরা অনেক বেশি ন্যারেটিভ তৈরি করার ক্ষমতা রাখে। এটারে আমরা কিভাবে কন্টেইন করব সেটা ঠিক করেন। এই কারণে ওদের দেশে ফার লেফটদের উপরে স্যাংশন আসতেছে যে আমরা তাদের কোনো ভিসা দেব না। এখন যদি এই আলোচনাটা আমরা সত্যি সত্যি অন মেরিটে রাখি, আমরা জানি যে 3-4 বছর পরে যে কিন্তু পৃথিবী জুড়ে একটা বৈশ্বিক মন্দার, বড় মন্দার ঝুঁকির মধ্যে ক্যাপিটালিজম, পুঁজিবাদ পড়তে যাচ্ছে। তো এই পরিস্থিতিতে হঠাৎ করে যারা এতদিন খেলাফতের পক্ষে তত্ত্ব নির্মাণ করছিলেন তারা বলা শুরু করছেন, বামপন্থীদের ওয়াজ নসিহত শুরু করছেন। আমি দেখলাম ফরাদ মাজার 3 কিস্তি লিখছেন আর কি, কেন ভাই, মানে কি দরকার ছিল আর কি। ফিরোজ ভাই তার ফেসবুকে জীবনে অসংখ্যবার বলছেন আমরা কিন্তু বামপন্থী না। তারা কেন বামপন্থারে হঠাৎ করে ব্যাখ্যা করা শুরু করতেছেন, ডিমেইন করতেছেন? হ্যাঁ, আমার কাছে আমি ঠিক জানি না, এটা আমি কোনো কনস্পিরেসি থিওরির মধ্যে যাচ্ছি না, একদম সততার সাথে বলতেছি যে কোনো একটা সম্পর্ক থাকলেও থাকতে পারে। ফিরোজ ভাইটাই যে আছে আমি এমন বলছি না, কিন্তু টোটাল বৈশ্বিক আয়োজন, আলোচনা, সেই আলোচনার মধ্য দিয়ে সামনে আসলে বামপন্থা একটা লিডিং চিন্তা, থট হিসেবে আসতেছে যে আপনি এখন আমেরিকান সাম্রাজ্যবাদের সাথে লড়াই করবেন কি দিয়ে? তারা যদি প্রক্সি ওয়ার করতে চায়, সত্যি সত্যি চীন ঘেরাও চেষ্টা করে, তাহলে এই পুরা এন্টার সাউথ ইস্ট এশিয়ায় কী লড়াই হবে? সেই লড়াই তো বামপন্থী চিন্তার বাইরে আসলে আর কিছু হবে না। ফলে আগে থেকে কারা কী করতেছে এইটা আমরা জাস্ট ফুটপ্রিন্টটা রেখে দেবো। ফলে আমরা এটার সাথে বুঝতেছি একটা ছোট্ট জিনিস দিয়ে, 80-র দশকে সাবলটান স্টাডিজের যাত্রা শুরু হয়েছিল দীপেশ চক্রবর্তী ধরেন পাথ্যদের হাত ধরে। তারা একটা তত্ত্ব আনলেন যে আমাদের ইতিহাস আসলে উপনিবেশের চিন্তা তত্ত্ব দিয়ে বানানো ইতিহাস, এখানে আমরা হেরে গেছি, এই ভারতীয় উপমহাদেশের লোকজন তাদের আসলে কোনো কথা নেই। খুবই সত্যি কথা। উনি ক্লাস দিয়ে তখন ব্যাখ্যা করতেন। আমরা 90-র দশকের পরে যে দেখতেছি সাবলটান হিস্ট্রি বেসিক্যালি এখন ব্যাখ্যা করতেছে আইডেন্টিটি পলিটিক্সের জায়গায়। অর্থাৎ উনরা আর ক্লাস দিয়ে বিবেচনা করতেছেন না, তুমি হিন্দু এরকম হয়েছে, তুমি ভারতীয়, ফলে তুমি বিশ্বকর্মা পূজারেই দেখবা, তোমার শ্রমিক দিবস পালন করার দরকার নাই। কারণ ইউরোপের শ্রমিকের সাথে মালিকের শ্রেণী সংগ্রাম, ভারতের শ্রমিকের সাথে মালিকের তো ভক্তির, পূজার, ভালোবাসার সম্পর্ক, এই কারণে তুমি বিশ্বকর্মা দিবস পালন করো 17ই সেপ্টেম্বর। এখন দেখেন এই তত্ত্বের একটা বিপজ্জনক ব্যাশিং ঘটনা ঘটলো ইন্ডিয়াতে, যে সেখানে কিন্তু একটা ফার রাইটের জন্ম হইল, যেটারে আমরা হিন্দু নবজাগরণ হিসেবে দেখতে পারি। কারণ কিন্তু এই বিজেপি বলতেছে ভাই আমরা কিন্তু মৌলবাদী না, আমরা ওই যে পুরাণ কথার মধ্যে মহাভারতে যে রথ ছিল, সেই রথ তো এক ধরনের প্লেন, তাহলে আমরা প্লেন আবিষ্কার করছিলাম, তাই না? এই যে রাম সেতু, এই যে সাগরের মধ্যে তো হলো এত বছর আগে, কেমনে করলাম? তাহলে ভারত এত দূর আগাই গেছিল, সো সবকিছু বেঁধে আছে, মহাভারত আছে, আমরা আসলে ওই মহাভারত টানতেছি, এটা হিন্দু মুসলমানের বিষয় না আর কি। তো সেই জিনিসটাই তো এই দীপেশ চক্রবর্তী, পার্থ চ্যাটার্জিরা এনে দিলেন সাবলটান হিস্ট্রির নামে, বিশেষ করে কালচারাল ব্যাখ্যা যখন শুরু করলেন। আমাদের এখানে সেম একটা কাছাকাছি ঘটনা ঘটছে। ওদের ঘটনার হচ্ছে একটা ফার রাইট বিজেপি হিন্দু নবজাগরণের, আমাদের এখানে পোস্ট কলোনিয়াল থিওরিস্ট হিসেবে যাদের আমরা চিনি, তারা আসলে ওই জিনিসটা করলেন। ও প্রথম শুরু করছিল ইনসানিয়াত, ইনকলাব। আমার ইনকলাবের সমস্যা নেই, বিপ্লবের সমস্যা নেই, কিন্তু যে ছেলেটা ইনকলাবই বলে, জীবনে বিপ্লব বলবে না, ওর বিপ্লবের সমস্যা আছে। কারণ ও যদি ভাষাটা ডিকনস্ট্রাক্ট করতে পারে, ভেঙে দিয়ে নতুন অর্থ তৈরি না করতে পারে, তাহলে ও লড়াইটা করতে পারবে না। ফলে এই লড়াইটা আসলে মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের শক্তির লড়াইয়ের বিষয় না। আপনি লড়াইটা হচ্ছে সাম্রাজ্যবাদের সাথে ইসলাম লড়াই করবে না কমিউনিজম লড়াই করবে, লড়াইটা আসলে সেইখানে। ফলে পোস্ট কলোনিয়াল আমাদের থিওরিস্টদের আসলে আমাদের ভালো করে বোঝার দরকার। তারা আসলে ইচ্ছে করে 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 এই শব্দগুলো আনছে। ফলে ইনকিলাব যে তৈরি হয়েছিল ভারতে একজন কমিউনিস্টের হাত ধরে, ভগৎ সিং দিয়ে এটা ডেভেলপ করছে, ওই থিওরি আমরা বামপন্থীরা বললে হবে না। এটা এইখানে ইনকিলাব আসলে আসছে ওই জায়গা থেকে। কারণ বিপ্লব বলতে এখানে মানুষ আসলে কমিউনিস্টদের বিপ্লবী বোঝে। ফলে ও যখন বিপ্লব বলে, ফলে ও এটা নিতে পারবে না, ওর ইনকিলাব বললে ওর জোশ উঠবে। ফলে এই জায়গাগুলোর মধ্য দিয়েই আসলে এই যে নতুন ব্যাখ্যা আসতেছে, সেই ব্যাখ্যাগুলো একদম গূঢ় সম্পর্ক আছে। ফলে আপনাকে অ্যাজ এ হোল আসলে বিষয়টা বুঝতে হবে। আমি ফিরোজ ভাইয়ের লেখা
কনস্পিরেসি থিওরির জায়গা থেকে বলছি না, কিন্তু এটার একটা পরম্পরা আছে, সেটা বুঝে হোক, ওনার বন্ধু বান্ধব সার্কেল, তার মধ্যে একটা পরম্পরা আছে। আর অন্যান্যদের ক্ষেত্রে তো আমরা দীর্ঘ সময় একটা চর্চার মধ্যে দিয়ে দেখতেছি, তারা এতদিন খেলাফতের পক্ষে কথা বলে আসছে। বামপন্থা মানেই একটা হিন্দুত্ববাদ। কিছুদিন আগেও তারা বলছে, এই আমার দেশ পত্রিকা বামপন্থীদের ডিমেইন করে একটা ডেইলি পত্রিকা স্টোরি করছে, মানে বামপন্থীদের হত্যাযোগ্য করে, বেশি নেই 1.5 মাস 2 মাস আগে, যে বামপন্থীরা দিল্লিপন্থী। ভাই দিল্লিপন্থী বলতে আপনি কি বুঝাচ্ছেন? দিল্লিতে তবে মুঘল সাম্রাজ্য ক্ষমতায় ছিল, তাহলে আপনি ডিফাইন করেন। এবং মুঘল সাম্রাজ্যের আমলে, শুনতে খুব খারাপ লাগবে, এন্টার ভারতের মধ্যে সবচেয়ে আধুনিক, সবচাইতে প্রগতিশীল যদি বলেন তুলনামূলক, এবং সবচাইতে ভালো অর্থনীতির সময় আছে মুঘল পিরিয়ড। তাহলে আপনি দিল্লি বলতে কি বুঝাচ্ছেন? আমি তো মুঘল পিরিয়ডটা ভালো বলি, মানে আপনি দিল্লি বলতে বুঝান কি? আপনি এই জিনিসটা পরিষ্কার করেন, বলবে না। ফলে এই জিনিসগুলো আসলে কমিউনাল অ্যাটিটিউড তৈরি করে। আমরা ভারত বিরোধী মানে এরকম না, ভারতের যে জাতিগোষ্ঠীর লড়াই, সাধারণ মানুষের গণতন্ত্রের লড়াই, সেই লড়াইয়ের বিরুদ্ধে আমরা 2 হাত খুলে, এই যে রাহুল গান্ধী, ককরোচ পার্টি, সিপিআইএম লিবারেশন, তৃণমূল কংগ্রেসরা, অখিলেশ যাদবরা যে ফাইট করলো, আমরা এখান থেকে 2 হাত ধরে বলছি না যে মানে ডুইং গুড, আপনারা ভালো করছেন। ফলে ওই লড়াইয়ের সাথে তো আমরা আছি, অর্থাৎ দুনিয়ার যে কোনো জায়গার গণতান্ত্রিক লড়াই সংগ্রামের সাথে আছি। একটা নির্দিষ্ট দেশে আমরা মার্ক করে বলতেছি না যে তোমার নীতির প্রশ্নে আমার ফাইট আছে, অর্থাৎ আমেরিকান বিরোধিতা মানে আমেরিকান যে সাম্রাজ্যবাদী নীতি আছে সেইটার প্রশ্নে আমার ফাইট আছে। আমেরিকান জনগণ যখন আপনার বুশের বিরুদ্ধে অথবা ট্রাম্পের বিরুদ্ধে মাঠে নামে, আমি কি তার বিরোধিতাও করব? এটা তো প্রতিক্রিয়াশীল অবস্থা। ফলে ওনাদের এই টোটাল আলোচনাটা আসলে শেষ পর্যন্ত যেটা হয়, শেষ পর্যন্ত সেটা ফার রাইটদেরকে আসলে মানে সামনে নিয়ে যায়। এবং এইখানে যে বামপন্থী শক্তির উত্থান হবে, উনি যেমন বলছে বামপন্থীরা দুর্বল হবে, আমি আজকে অন রেকর্ড বলতেছি ওনার এই ভবিষ্যৎবাণী ভুল হবে। বামপন্থীরা এখানে শক্তিশালী হবে, বরঞ্চ ফার রাইটদের দিন শেষ, এবং তারা দিন দিন ড্রাই হবে। এবং সেই ভয়তেই এগুলো করতেছেন কিনা এন্টার মানে লোকজন, সেটা কিন্তু এটা ভাবতে হবে। তা না হলে হঠাৎ করে খেলাফতপন্থীরা বামপন্থীদের পক্ষে একের পর এক স্ট্যাটাস দিচ্ছে, লিখতেছে, বলতেছে যে নতুন দিনের বামপন্থী এরকম হতে হবে, বামপন্থীদের এইটা করতে হবে। ভাই তুমি কি বামপন্থী? তুমি তো বামপন্থার জন্য, লেনিনের জন্য, লেনিনবাদী পার্টি তৈরি করার জন্য, বিপ্লবের জন্য জীবনে কিছুই করো নাই, অন্তত লাস্ট 20 বছর দেখতেছি না। তাহলে তুমি হঠাৎ করে বামপন্থীদের ওয়াজ নসিহত করতেছো কেন? তুমি ভাই হেফাজতে করছিল, করো, কোনো সমস্যা নাই। তুমি খেলাফতে করছিল, করো, ওই লাইনেই থাকো। হঠাৎ করে আমাদের কেন করতেছো, বা আমাদের ছেলেদের কেন করতেছো? আমাদের ছেলেরা তোমার ওয়াজ নসিহত নেওয়ার জন্য তো তৈরি না।